হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর লেসন 10 রোয়াল্ড ডালের টেলস ফ্রম চাইল্ডহুড এই টেক্সটির যে অ্যাক্টিভিটি বেসড কোশ্চেনগুলি আছে সেগুলি সলভ করব। ক্লাস শুরু করার আগে এই চ্যানেলে যারা আজ প্রথম এসেছো তাদের বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। চলো ক্লাস শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। এখানে কতগুলি সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলিকে তাদের অর্ডার অনুযায়ী সাজাতে হবে। এখানে অর্ডার অনুযায়ী সাজানো নেই। দেখো 1 নম্বর সেন্টেন্স, হি মেট সোফি ম্যাকডেলান হেসেলবার্গ ইন 1911. They, along with their family members, moved to Radier in 1918. Harold Dahl became a successful shipbroker and set up a farm at Cardiff. They married soon after. Harold Dahl lost his arm when he was 14. The writer's grandfather was a prosperous merchant. তাহলে এখানে যদি আমরা কারেক্ট অর্ডার অনুযায়ী সাজাই তাহলে দেখো 6 নম্বর সেন্টেন্স, দ্য রাইটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ আ প্রসপারাস মার্চেন্ট, এটি হবে 1। 5 নম্বর সেন্টেন্স, হ্যারোল্ড ডাল লস্ট হিজ আর্ম হোয়েন হি ওয়াজ 14, এটি হবে নাম্বার 2। 3 নম্বর সেন্টেন্স, হ্যারোল্ড ডাল বিকেম এ সাকসেসফুল শিপব্রোকার অ্যান্ড সেট আপ এ ফার্ম অ্যাট কার্ডিফ, এটা হবে নাম্বার 3। He met Sophie Magdalene Hasselbalch in 1911, এইটা হবে নাম্বার 4। They married soon after, এই সেন্টেন্সটি হবে নাম্বার 5। এবং they along with their family members moved to Radier in 1918, এই সেন্টেন্সটি হবে নাম্বার 6। এরপর দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এখানে যে সেন্টেন্সগুলি আছে সেগুলিকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। সেন্টেন্স এ, দ্য ন্যারেটরস গ্র্যান্ডফাদার ওয়াজ, ন্যারেটরের ঠাকুরদা ছিলেন এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট হু ওন্ড আ স্টোর ইন শ্যাফটবর্ড অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। এখানে একটি লাইনে লেখার জায়গা হয়নি সেন্টেন্সটা, তাই আমি নিচের লাইনে কিছুটা অংশ লিখেছি। কোশ্চেন বি, হ্যারোল্ড ডাল লস্ট, হ্যারোল্ড ডাল হারিয়েছিলেন, তাহলে কী লিখব? হ্যারোল্ড ডাল লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। কোশ্চেন সি, এ শিপ ব্রোকার ইজ এ পারসন, একজন শিপ ব্রোকার হলেন সেই ব্যক্তি হু, যিনি কী করেন না, who supplies the ship with everything it needs. Question D, in the country mentioned beside the village of Radier there were, রাডিরের পাশে যে গ্রাম্য অট্টালিকা সেখানে ছিল, কি ছিল না, many acres of farm and woodland and a number of cottages for the staff. তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলিও সলভ করে ফেললাম। এরপর দেখব অ্যাক্টিভিটি 3তে কী বলা আছে। দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন, তোমার কি মনে হয় যে ওই যে সুউচ্চ অট্টালিকা ছিল সেই অট্টালিকায় বাস করে ন্যারেটর সুখী ছিলেন? তাহলে এর উত্তর হবে I think that the narrator was living happily in the imposing mansion. তাহলে আমরা অ্যাক্টিভিটি 3 এই কোশ্চেনটিও সলভ করে ফেললাম। এরপর অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়ার আনসার। অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলি আছে সেগুলির পাশে যে বক্স আছে সেই বক্সে বলতে হবে সেন্টেন্সটি ট্রু বা ফলস। সেন্টেন্সটি যদি ট্রু হয় তাহলে বক্সে লিখতে হবে টি, এবং সেন্টেন্সটি যদি ফলস হয় তাহলে বক্সে লিখতে হবে ফলস। এবং সেই সেন্টেন্সটি ট্রু বা ফলস সেটাকে সাপোর্ট করার জন্য
টেক্সট থেকে একটি সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখতে হবে। কোশ্চেন নাম্বার এ, দ্য ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ ন্যারেটর পরিবারের সবথেকে বড় সন্তান ছিলেন। তাহলে এই সেন্টেন্সটি ফলস, তাই বক্সে এফ লিখেছি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মাই ওন সিস্টার আস্ত্রী ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস। কোশ্চেন বি, আস্ত্রী ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ দ্য ন্যারেটরস ফাদার, অর্থাৎ আস্ত্রী ছিলেন ন্যারেটরের বাবার প্রিয় সন্তান। এই সেন্টেন্সটি ঠিক, তাই এর পাশে লিখেছি টি এবং সাপোর্টিং সেন্টেন্স হিসাবে কি লিখেছি, আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। কোশ্চেন সি, দ্য ন্যারেটরস ফাদার ডায়েড অফ অ্যাপেন্ডিসাইটিস, অর্থাৎ ন্যারেটরের বাবা অ্যাপেন্ডিসাইটিসে মারা গিয়েছিলেন। এই সেন্টেন্সটি বা এই স্টেটমেন্টটি ফলস, তাই পাশে লিখেছি এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস হি ডিড নট মাচ কেয়ার whether he lived or died. Question D, after his father's death the narrator along with his other family members moved to land off, অর্থাৎ ন্যারেটরের বাবার মৃত্যুর পর ন্যারেটর তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে ল্যান্ড অফে চলে গিয়েছিলেন। এই স্টেটমেন্টটি ট্রু, তাই বক্সে লিখেছি টি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি লিখতে হবে, সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভড টু এ স্মলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে ইন ল্যান্ড অফ। তাহলে আমরা অ্যাক্টিভিটি 4 এই কোশ্চেনটিও সলভ করে ফেললাম। এরপর আমরা অ্যাক্টিভিটি 5-এর কোশ্চেনগুলি কী আছে সেগুলির দিকে একটু নজর দেব। তোমরা যদি এই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নির্ভুলভাবে দিতে পারবে। দেখো অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলির উত্তর দিতে হবে। কোশ্চেন এ, হাউ ওল্ড ওয়াজ আস্ত্রী হোয়েন শি ডায়েড, অর্থাৎ আস্ত্রী যখন মারা গিয়েছিল তখন তার বয়স কত ছিল। এর উত্তরে তোমাদেরকে লিখতে হবে আস্ত্রী ওয়াজ 7 years old হোয়েন শি ডায়েড। কোশ্চেন বি, হোয়াই ওয়াজ নিউমোনিয়া এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ, নিউমোনিয়া কেন একটি ভয়ঙ্কর রোগ ছিল। এর উত্তরে তোমরা লিখবে নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ বিকজ there was no penicillin or any other magical antibiotic to cure pneumonia at that time. Question C, what made the narrator's father reluctant to fight against the disease, অর্থাৎ কোন জিনিসটা ন্যারেটরের বাবাকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য অনিচ্ছুক করে তুলেছিল। এর রিলাক্ট্যান্ট মানে হলো অনিচ্ছুক। এর উত্তরে তোমরা লিখবে দ্য ন্যারেটরস ফাদার লাভড হিজ ডটার আস্ত্রী ভেরি মাচ, her sudden death left him literally speechless for days afterwards, and this made the narrator's father reluctant to fight against the disease. তাহলে এই অ্যাক্টিভিটি 5 এই প্রশ্নগুলির উত্তর আমরা করে ফেললাম। এরপর আমরা যাব অ্যাক্টিভিটি 6-এ। দেখো অ্যাক্টিভিটি 6, fill in the following chart with information from the text. নিচের চার্টটি টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ফিল আপ করতে হবে। দেখো চার্ট, বাঁ দিকে আছে কজ অর্থাৎ কারণ এবং ডান দিকে আছে ইফেক্ট অর্থাৎ ফল। এবার ইফেক্টের ঘরে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এবং কজের ঘরেও কিছু স্টেটমেন্ট দেওয়া আছে। যেখানে ইফেক্ট অর্থাৎ ফলাফলের ঘরে দেওয়া আছে সেখানে আমাদেরকে কজটি লিখতে হবে এবং যেটা কজের বক্সে দেওয়া আছে সেখানে আমাদেরকে ইফেক্টে লিখতে হবে। দেখো 1 নম্বরে ইফেক্টের ঘরে লেখা আছে দ্য ন্যারেটর ইজ অ্যাস্টনিশড, ন্যারেটর বিস্মিত হয়েছিল। কেন হয়েছিল লিখতে হবে ওয়ান ক্যান রিমেম্বার ভেরি লিটল অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ 8। 2 নম্বর কোশ্চেন, ইফেক্টের ঘরে লেখা আছে দ্য ন্যারেটর ক্যান নট পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার। এই প্রশ্নের উত্তরে আমাদেরকে কজের বক্সে লিখতে হবে দ্য ন্যারেটর ক্যান টেল অ্যাবাউট ভেরি ফিউ থিংস বিফোর দ্য এজ অফ 8। 3 নম্বর কোশ্চেন, কজের বক্সে লেখা আছে দ্য জার্নি মেড টু অর ফ্রম দ্য স্কুল ওয়ার ট্রেমেন্ডাসলি এক্সাইটিং, অর্থাৎ স্কুল যাওয়া এবং আসার যে জার্নি সেটা ছিল দারুণ রকম উত্তেজনাময়। তাহলে এর ফলে কি হতো, ইফেক্টের ঘরে লিখতে হবে দ্য ন্যারেটর ক্যান রিমেম্বার দিস জার্নিজ ভেরি ক্লিয়ারলি।
কোশ্চেন নাম্বার 4 কজের বক্সে আছে এ মোটর কার অন দ্য রোড ওয়াজ অ্যান ইভেন্ট দেন, অর্থাৎ তখনকার দিনে রাস্তায় একটা মোটর গাড়ি দেখা ছিল একটা ঘটনাবহুল। তাহলে তার ফলে কি হতো, ইফেক্টের ঘরে লিখতে হবে ইট ওয়াজ কোয়াইট সেফ ফর দ্য টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং ইন দ্য মিডল অফ দ্য হাইওয়ে। আমরা অ্যাক্টিভিটি 6 এর কোশ্চেনগুলির আনসার জানলাম, এরপর আমরা অ্যাক্টিভিটি 7 এর আনসারগুলি জানব। দেখো তোমাদের অ্যাক্টিভিটি 6 দুবার দেওয়া আছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা অ্যাক্টিভিটি 7 হবে। অর্থাৎ আমরা অ্যাক্টিভিটি 6 এর যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স লেখা আছে এগুলি হবে অ্যাক্টিভিটি 7 এর প্রশ্ন। তাহলে অ্যাক্টিভিটি 7 এ কী প্রশ্ন আছে আমরা একবার দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি 7 এ আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল, অর্থাৎ ন্যারেটরের প্রথম স্কুলের নাম কি। তার উত্তরে তোমরা লিখবে দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল ওয়াজ এলম ট্রি হাউস। কোশ্চেন বি হুইচ ব্লার্ড মেমোরি ডাজ দ্য ন্যারেটর হ্যাভ অফ হিজ আর্লি ডেজ, অর্থাৎ ন্যারেটরের ছোটোবেলার কোন ঝাপসা স্মৃতি ন্যারেটরের মনে আছে। এর উত্তর লিখবে দ্য ব্লার্ড মেমোরি দ্যাট দ্য ন্যারেটর হ্যাজ অফ হিজ আর্লি ডেজ ইজ অফ সিটিং অন দ্য স্টেয়ার্স অ্যান্ড ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেন টু ট্রাই one of his shoelaces. Question C. How did the narrator enjoy his journeys to and from school? অর্থাৎ ন্যারেটর স্কুল যাওয়ার যে জার্নি সেটা কিভাবে উপভোগ করতেন। উত্তরে লিখবে দ্য ন্যারেটর এনজয়েড রেসিং অন হিজ ট্রাইসাইক্লিং অ্যাট এনর্মাস স্পিড ডাউন দ্য মিডল অফ দ্য রোড উইথ হিজ এল্ডার সিস্টার। লাস্ট কোশ্চেন ডি ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট, এটা বেশি নয় কিন্তু এটুকুই সব যেটুকু অবশিষ্ট আছে। হোয়াই অ্যাকর্ডিং টু ইউ ডিড দ্য ন্যারেটর মেক দিস কমেন্ট, তোমাদের মত অনুসারে ন্যারেটর এই ধরনের কমেন্ট করেছেন কেন। এর উত্তরে তোমরা লিখবে আই থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটর মেড দিস কমেন্ট বিকজ হি রিগ্রেটেড দ্যাট হি কুড নট রিমেম্বার অল দ্য ইনসিডেন্ট অফ হিজ চাইল্ডহুড, হি কুড রিমেম্বার only few special incidents of his early childhood। তাহলে আমরা 7 নম্বর অ্যাক্টিভিটির প্রশ্নগুলির উত্তর দিলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8 কি আছে, চলো দেখে নিই অ্যাক্টিভিটি 8। দেখো অ্যাক্টিভিটি 8A ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেখানে সেই ভার্ব ফর্মগুলিকে আন্ডারলাইন করতে হবে যে ভার্বগুলি ডাইরেক্টলি সাবজেক্টের দ্বারা সম্পাদিত হয়েছে। সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু পার্সন ডেনোটেড বাই দ্য সাবজেক্ট, এবং সেই ভার্ব ফর্মগুলিকে আমাদের সার্কেল করতে হবে অর্থাৎ গোল দাগ করতে হবে যেগুলিতে সাবজেক্টের দ্বারা কাজটি করা হয়েছে। অর্থাৎ সহজ করে বলা হয় যে সেন্টেন্সগুলি অ্যাক্টিভ ভয়েসে আছে সেই সেন্টেন্সগুলির ভার্বগুলিকে আন্ডারলাইন করতে হবে, এবং যে সেন্টেন্সগুলি প্যাসিভ ভয়েসে আছে সেই সেন্টেন্সের ভার্বগুলিকে সার্কেল করতে হবে অর্থাৎ গোল বক্সের মধ্যে রাখতে হবে। দেখো 1 নম্বর সেন্টেন্স সি সিংস এ সং, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এর ভার্ব সিংস, তাই আমি সিংসের নিচে দাগ দিয়েছি। 2 নম্বর কোশ্চেন নাম্বার 2 এ সং ইজ সাং বাই হার, এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে এবং এর ভার্ব ইজ সাং, এটিকে আমি সার্কেল করেছি। কোশ্চেন নাম্বার 3 হি ড্রিউ এ পিকচার, এই সেন্টেন্সটিও অ্যাক্টিভ ভয়েসে আছে এবং ভার্ব ড্রিউ এটা আন্ডারলাইন করেছি। কোশ্চেন 4 এ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে এবং এর ভার্ব ওয়াজ ড্রন, এটাকেও সার্কেল করেছি। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8B-তে কী আছে। দেখো আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। আমরা অ্যাক্টিভিটি 8A-তে জানলাম যে 2 রকমের ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, আর এইখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন সেন্টেন্সগুলি অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোন সেন্টেন্সগুলি প্যাসিভ ভয়েসে আছে। দুদিকে দেখো 2টি বক্স আছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, তাই এই সেন্টেন্সগুলিকে অ্যাক্টিভ ভয়েসের ঘরে অ্যাক্টিভ সেন্টেন্সগুলিকে লিখতে হবে এবং প্যাসিভ ভয়েসের ঘরে যে সেন্টেন্সগুলি প্যাসিভ ভয়েসে আছে সেই সেন্টেন্সগুলিকে লিখতে হবে। 1 নম্বর সেন্টেন্স হি টোল্ড এ স্টোরি, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে
তাই এটিকে অ্যাক্টিভ ভয়েসের বক্সে রাখা হয়েছে। কোশ্চেন নাম্বার 2, দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়। এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে, তাই এটিকে প্যাসিভ ভয়েসের বক্সে রাখা হয়েছে। কোশ্চেন নাম্বার 3, আই রেড মেনি বুকস। এই সেন্টেন্সটিও অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই একে অ্যাক্টিভ ভয়েসের বক্সে রাখা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, ফুটবল ইজ প্লেড বাই দেম। এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে, তাই এটিকে প্যাসিভ ভয়েসের বক্সে রাখা হয়েছে। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 8C-তে। 8C, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। এবং কিভাবে ম্যাচ করতে হবে? কলাম এতে যে সেন্টেন্সগুলি আছে তারই প্যাসিভ ফর্ম কলাম বিতে আছে, কিন্তু তারা হ্যাপাজার্ডলি আছে, কারেক্ট অর্ডারে সাজানো নেই। তাহলে কলাম এর কোশ্চেন নাম্বার 1, রুমিতা মেড এ পেপার বোট। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে কলাম বি এর সি সেন্টেন্সটি, এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা। কলাম এর 2 নম্বর সেন্টেন্স, আই নো দ্য ম্যান। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কলাম বির ডি সেন্টেন্স, দ্য ম্যান ইজ নোন টু মি। কলাম এর কোশ্চেন নাম্বার 3 বা সেন্টেন্স নাম্বার 3, সি কুকস ফুড। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কলাম বির এ ফুড ইজ কুকড বাই হার। কলাম এর 4 নম্বর সেন্টেন্স, উই ওয়াচড আ ক্রিকেট ম্যাচ। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস। এটি কলাম বির বি সেন্টেন্সটি। দেখো আমি লাইন টেনে দিয়েছি। চলো এরপর আমরা যাই অ্যাক্টিভিটি 8D-তে। দেখো অ্যাক্টিভিটি 8D-তে বলা আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেই সেন্টেন্সগুলির ভয়েস চেঞ্জ করতে হবে। আমি সেন্টেন্সটির পাশে অ্যারো দিয়ে ওই সেন্টেন্সেরই প্যাসিভ ভয়েসটি লিখে দিয়েছি। দেখো সেন্টেন্স এ, রিয়া স্যাং এ সং। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে এ সং ওয়াজ সাং বাই রিয়া। কোশ্চেন বি, সি নোজ মাই ব্রাদার। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে মাই ব্রাদার ইজ নোন টু হার। কোশ্চেন সি, আই রোট এ লেটার। এটির প্যাসিভ ভয়েস হবে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। কোশ্চেন ডি, দে ক্লিন দ্য ক্লাসরুম। এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম। এরপর চলো যাই অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ডস, ইউজ ওয়ান পেয়ার ফর ওয়ান সেন্টেন্স। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য গিভেন পেয়ার অফ ওয়ার্ডস। নিচে যে এক জোড়া করে শব্দ দেওয়া আছে সেই এক জোড়া শব্দ দিয়ে একটি অর্থবহ সেন্টেন্স তৈরি করতে হবে। ইউজ ওয়ান পেয়ার ফর ওয়ান সেন্টেন্স। এবং ওই যে এক জোড়া শব্দ বা যে দুটি শব্দ বা দুটি ওয়ার্ড আছে সেই দুটি ওয়ার্ডকে কিন্তু একটা সেন্টেন্সেই ইউজ করতে হবে। এ নাম্বারে আছে মেট শপ। মেট হলো মিটের পাস্ট টেন্স আর শপ মানে দোকান। তাহলে সেন্টেন্সটি লিখেছি, মুন্নি মেট হার ক্লাসমেট ইন এ শপ। কোশ্চেন বি, রিমেম্বার ডেজ। রিমেম্বার মানে মনে রাখা, ডেজ মানে দিনগুলি। তাহলে আই ক্যান নট রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ ক্লিয়ারলি। কোশ্চেন সি, মুভড। মুভড মানে স্থানান্তরিত হয়েছিল, মুভের পাস্ট টেন্স। প্লেস মানে জায়গা। তাহলে সেন্টেন্সটি লিখেছি, দ্য ভেগাবন্ড মুভ ফ্রম প্লেস টু প্লেস। ডি, ফাইট কান্ট্রি। ফাইট মানে লড়াই করা, কান্ট্রি মানে দেশ। তাহলে সেন্টেন্সটি লিখেছি, দ্য সোলজার্স ফাইট ফর দেয়ার কান্ট্রি। তাহলে আজকের আমাদের অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 9 যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেগুলি আমরা সলভ করলাম। এর পরের ক্লাসে অ্যাক্টিভিটি 10A এবং 10B যে রাইটিং স্কিল আছে সেগুলির উত্তর আমরা জানব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।